স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তাই বরন্ত। আলোচনা করতে স্টুডিওতে আজ আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, শুভ সকাল। আশা করি ভালো আছেন। এবং আমরা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা নিয়েই বেসিক্যালি কথা বলবো, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। কিন্তু মেয়েরা যেভাবে হেরেছে কাল রাতে, আমার মনে হয় যে যারা ক্রিকেট ভালোবাসেন সবাই কষ্ট পেয়েছেন। হার্ট ব্রেকিং একটা লস। 12 বলে 12 রান আমরা করতে পারিনি। মানে ক্রিকেটে তো রিসেন্টলি আমরা ছেলেদের ক্রিকেটে প্রচুর ক্লোজ ম্যাচ হেরেছি, মেয়েদের ক্রিকেটে এবারের বিশ্বকাপে একটা না, ইনফ্যাক্ট 3টা ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। এটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা রয়েছে, বাট বাংলাদেশ উইন্ডিজ দিয়ে শুরু করতে চাই। মিরপুরের উইকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এখানে আপনি খেলেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, কোচিং করাচ্ছেন। এই উইকেটটা নিয়ে আসলে আপনি এখন যখন এত বছর পরে এসে দেখেন এখনও যে সেই স্পিনিং ট্র্যাক, স্লো বাউন্স, এটা কি আসলে আমাদের ক্রিকেটের সাথে এখন খাপ খাচ্ছে ব্যাপারটা? দেখেন, এই মুহূর্তে কিন্তু আমাদের ওয়ানডে টিমটা ভালো করছে না। লাস্ট মিরাজ যখন নেতৃত্বে আসলেন, তার আগেও যখন শান্ত ছিল, শান্ত খুব চমৎকার ফর্মে ছিলেন, নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা করছিল, কিন্তু দলগতভাবে আমরা রেজাল্ট পাচ্ছিলাম না। সেই কারণেই কিন্তু শান্তকে রেস্ট দিয়ে মিরাজকে দেওয়া হয়েছে। মিরাজও অলমোস্ট লাস্ট ম্যাচ জিতার আগে কিন্তু 10টা ম্যাচে প্রায় 9টা হেরেছিল। তো আমাদের এমন একটা সিচুয়েশন আমরা পড়েছি যে আমাদের ওয়ার্ল্ড কাপে যদি স্ট্রেট কোয়ালিফাই করতে হয় তাহলে আমাদের 9 নম্বর পজিশনে থাকতে হবে, যেহেতু সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এই দুইটা টিম অটোমেটিক খেলবেন। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে আমাদের পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে স্পিনিং এবং উইকেট, বলবো না, স্পিনিং উইকেট আর কি, এক্সট্রা একটা বেশি স্পিন হচ্ছে। তো সেই কারণে এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ম্যাচই যেন আমরা জিততে পারি এবং টিমটা যেন একটু কনফিডেন্স পায়। আমাদের উইনিংটা একটা হ্যাবিট। আপনি যখনই ম্যাচ জিতবেন, আমার মনে আছে যে যখন আমরা 2006-এ আমরা খেলছিলাম, 2007-এর ওয়ার্ল্ড কাপটা আমাদের ক্রিকেটের তো এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে হায়েস্ট উইন তখনই শুরু হয়েছিল 2007-এ, এখনও তাই আছে। তো ওই সময় আমরা 2006 থেকে 2007 পর্যন্ত আমরা প্রচুর উইনিং হ্যাবিট করেছিলাম জিম্বাবুয়ে, কেনিয়াকে এনে। তো এই জিতাটা আমি মনে করি যে হ্যাঁ, আইডিয়াল সিচুয়েশন না, 2025-এ এসেও এই ধরনের উইকেটে খেলাটা এটা আইডিয়াল না, কিন্তু আমরা কিন্তু সিচুয়েশন আমাদেরকে বাধ্য করেছে। আপনি বলছেন যে যেহেতু সিচুয়েশনটা এখন এটাই ডিমান্ড করছে, সো এটা ঠিক আছে। এই উইকেটে আমরা দেখলাম যে নাসুম ইনক্লুডেড হয়েছেন আবার স্কোয়াডের সাথে। আপনি যদি ক্যাপ্টেন হতেন, হাইপোথেটিক্যালি জানতে চাই যে ইউ দ্য ক্যাপ্টেন অফ দিস টিম, সেক্ষেত্রে নাসুমও ঢুকেছেন আবার প্রথম ওয়ানডের পর, আপনি 4টে স্পিনার খেলাতেন আজকের ম্যাচে? 100%, কারণ নাসুমকে আমরা দেখেছি যে রিসেন্টলি সে T20 ফরম্যাটে চমৎকার বল করছেন এবং নতুন বলে সে বল করছেন। তো সেই জায়গায় উইকেট পারমিট করছে না আসলে সিম বলার। আমাদের মুস্তাফিজ তো আসলে সিম বলার হলো, সে কাটার দিয়ে স্পিন করতে পারে, তার জন্য এই উইকেটটা পারফেক্ট উইকেট। তাসকিনও চমৎকার রিদমে ছিল, তানজিম সাকিবও ভালো করছিলেন। আমাদের পেস ইউনিটটা কিন্তু ভালো, শরীফুলও চমৎকার ফর্মে আছেন, কিন্তু এই উইকেটে আমার মনে হয় যে নাসুম মোর এফেক্টিভ হবে যে আপনার একটা সিম বোলারের থেকে। সো 4টে স্পিনার খেলাতেন, একটা পেসার, সেটা মুস্তাফিজ হবে ডেফিনেটলি। যদি আপনার এক্সট্রা পেসার লাগে, সৌম্যকে দিয়ে একটা দুটো যদি প্রয়োজন হয়। সৌম্যর কথাটা বারবার ঘুরে ফিরে আসছে, আসলে দলে সৌম্যর প্রয়োজনীয়তাটা কতটুকু দেখেন আপনি? কেউ না থাকলে, আউট অফ ফর্ম থাকলে সৌম্য ব্যাক করেন টিমে, আন্ডার পারফর্ম করে আবার চলে যাচ্ছেন বাইরে। ওই যে ক্রিকেটার কালচার যেটা আমরা বুঝি, আমার যেটা মনে হয়, দেখেন আসলে আমাদের 25 বছরে আমরা যেই জিনিসটা করতে পারি নাই, যে ফরম্যাট ভাগ করতে পারিনি আমরা। এক ফরম্যাট ভালো করলে আরেক ফরম্যাটে সুযোগ পেয়ে যায়, এক ফরম্যাট খারাপ করলে আরেক ফরম্যাট ড্রপ পড়ে যায়। তো সৌম্য সরকার একটু আনলাকি আমি বলবো, যে ও 3টা ফরম্যাটই খেলেছেন বাংলাদেশের হয়ে এবং তার ডেবু হয়েছে কিন্তু 2014-তে। এখন অলমোস্ট আপনার 11 বছর চলছে, এখনও সে সেটেল হতে পারছে না কোনো পজিশনে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, ক্রিকেট ফলো করি, আমার কাছে মনে হয় যে তাকে একটা ফরম্যাটেই আমরা যদি এখন জাস্ট বিবেচনা করি যে তুমি শুধু ওয়ানডে ক্রিকেট খেলবা, কারণ এই ফরম্যাটটা তার অ্যাভারেজ বলেন, স্ট্রাইক রেট বলেন, এক্সপিরিয়েন্স বলেন, চমৎকার। তো প্রথম ম্যাচটা আনলাকি, রান করতে পারেনি। আমি আশা করব যে আজকে এবং নেক্সট ম্যাচে সে পারফর্ম করে তার এই জায়গাটা সেটেল করবেন। কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো এক্সাইটিং ওপেনারও আছেন, তানজিম তামিম বলেন, পারভেজ ইমন, এখন সাইফ আবার ওয়ানডেতে ঢুকেছেন, T20ও খেলছেন। তো সৌম্য সরকার আমার মনে হয় যে আর কি সময় এসেছে যে এভরি
সেকেন্ড ইনিংসে আসলে তার একটা পারফর্ম করাটা উচিত এখন, যেহেতু 11 বছর ধরে খেলছেন। এখন তার গেম সিচুয়েশনটা বলেন এবং তার ইনিংস বিল্ড করার যে জিনিসগুলা, এটা তার এখন রপ্ত হওয়া উচিত, যেহেতু অলমোস্ট 11 বছর ধরে খেলছেন এবং তার বয়সও কিন্তু 33 মনে হয়। তো এই বয়সে এসে আমার মনে হয় যে এই উইকেটে কি করতে হবে, আপনাকে সময় নিতে হবে, এই ধৈর্য ধরতে হবে। এখানে আপনার চাইলেই আপনি এক্সট্রা ফ্লাইং ড্রাইভ করতে পারবেন না, এখানে আপনাকে ওয়েট করতে হবে যে বলটা আপনার একদম রাইট জায়গায় আসছে তারপরে ড্রাইভ করবেন, একদম পিওর শর্ট বল আসছে তারপর আপনাকে মারতে হবে। এখানে যদি আপনি আগে মেরে দেন তাহলে আপনি আউট হয়ে যাবেন। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনার করতেই হবে, যেহেতু আমরা স্লো উইকেটে খেলছি। তো প্রথম ম্যাচে আমি বলবো যে 2টা উইকেট পড়ে যাওয়ার পরে শান্ত এবং তৌহিদ হৃদয় যেভাবে ইনিংসটা বিল্ড করেছেন 60 স্ট্রাইক রেটে, এইটাই আপনাকে করতে হবে। আমরা 40 ওভার আমরা উইকেট হারাবো না, 2 থেকে 3টা উইকেট হারাবো, 120 বা 140 এরকম করার যদি প্ল্যান করেন, যদি আপনি 120 করতে হয় 40 ওভার, 3 রান করে পার ওভারে করতে হয়। কিন্তু আপনি যদি উইকেট না হারান তাহলে কিন্তু 3 রান এটা হবে না। এটা আপনি পার্টনারশিপের কথা বলছেন না, আমি বলছি যে আপনার ইনিংস বিল্ড আপ, যে ফার্স্ট 40 ওভার আমাদের যদি 120ও হয়, আপনি যদি 120-এ 3 উইকেট রাখলেন, পরের 10 ওভারে কিন্তু আপনি 80 রান করতে পারবেন। আপনি কত রান এক্সপেক্ট করেন এই উইকেটে? ভালো 200? এই উইকেটে 180 প্লাস থেকে 220 হলে কনফার্ম মনে হবে যে উইনিং। তো যেহেতু এটা আমি কিন্তু আপনাকে স্লো রেট বলছি, যে 3 রান করে যদি আপনি খেলেন, তা 3 রান করে খেললে কিন্তু আপনাকে মারতে হয় না, আপনি জাস্ট ডিফেন্স করলেই হয়, আপনি অটোমেটিক বাজে বল পাবেন। তো এই সময় এসে আমার মনে হয় যে ব্যাটসম্যান যারা আমাদের, যারা অনেক দিন ধরে খেলছেন, তাদের গেমটা কীভাবে, ইনিংসটা কীভাবে বিল্ড করবে, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। জি, বাংলাদেশের স্পিন বোলিং কোচ যেমনটা বলেছেন গতকাল, যে বাংলাদেশের প্লেয়াররা যেন সিঙ্গেল বের করে করে খালি স্ট্রাইক রোটেশন যেটাকে বলে ওয়ানডে ক্রিকেটে, আশরাফুল একই কথাই বলছিলেন। আমার মনে হয় ঘুরে ফিরে এই জিনিসগুলো তো বারবারই প্লেয়ারদের, ব্যাটারদের শুনতে হয়, কিন্তু আমরা যেহেতু ওয়ানডে ক্রিকেটে নতুন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে একটা বড় ঝামেলা গেছে শান্ত থেকে মিরাজ। আমি একটু ইন জেনারেল আপনার কাছে জানতে চাই যে শান্ত এবং মিরাজ দুজনে আন্ডার-19 লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন, জাতীয় দলের হয়েই করেছেন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিলেন, ন্যাশনাল টিমেও এখন একদম পিঠাপিঠি ক্যাপ্টেন্সি। দুজনের ক্যাপ্টেন্সির কোথায় আপনি সিমিলারিটিস দেখেন, ভালো দিক দেখেন, বা কোথায় আসলে একটু গুণগত পার্থক্য রয়েছে দুই ক্যাপ্টেনের, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, শান্ত মিরাজের আন্ডারে খেলেছেন, আন্ডার-19 যখন খেলেছেন মিরাজ ক্যাপ্টেন ছিল। আমরা তো জানতামই যে আসলে এই দুইটা প্লেয়ার, মিরাজ, শান্তর একটা ইনিংস আমার মনে আছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার সাথে একটা 80 সামথিং করেছিলেন, তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে না, এই ছেলেটা বাংলাদেশকে সার্ভিস দিবে। আমাদের দেশে যেই প্রবলেমটা হয়ে যায় যে তাদের আমরা খুব তাড়াতাড়ি, যখন আন্ডার-19 শেষ করলেন সাথে সাথেই 2019-এই তাকে, 17 বা 19-এই তাকে আমরা টেস্ট ডেবিউ করিয়ে দিয়েছিলাম। এই জায়গাটাতে আমাদের বড় একটা গ্যাপ হয়ে যায়, যে 19 থেকে স্ট্রেট আপনি ন্যাশনাল টিমে চলে আসেন। তো দুইজনই খুব পজিটিভ। শান্তর ইন্টারভিউ বলেন বা তার সব কিছু যখন দেখি, যে খুব পজিটিভ একটা ছেলে, ইমপ্রুভ করতে চায় সবসময়, নিজের ইমপ্রুভমেন্টও চায় এবং টিমের। মিরাজকেও দেখি যে যখন তার ইন্টারভিউগুলো দেখি যে অলওয়েজ পজিটিভ, হারতে চায় না। হারা ম্যাচও তার কেরিয়ারে আমরা দেখেছি যে ইন্ডিয়ার সাথে 2টা ওয়ানডে ম্যাচে সে 9 নাম্বার উইকেটে প্রায় 60 রান দরকার ছিল, সেই ম্যাচ আমরা উইন করেছি, পরের ম্যাচে 100 করেছিল। তো দুইটা প্লেয়ারই খুব পজিটিভ, এবং নিজের পারফরমেন্সটা যদি ঠিক থাকে না, তখন ক্যাপ্টেন্সি করাটা সহজ হয়ে যায়। শান্তর কিন্তু পারফরমেন্স ঠিক ছিল, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে খুব ভালো ছিল, টেস্টেও ভালো ছিল, টি-20টা ভালো ছিল না, সেই কারণেই কিন্তু তার টি-20ও ক্যাপ্টেন্সি গেলেন এবং পরে ওয়ানডে থেকেও চলে গিয়েছে। তো আমাদের এইখানেই আসলে আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন, যাদের ইনভেস্ট করা হচ্ছে, যেমন শান্ত, মিরাজ, মমিনুল, এই যে প্লেয়ারগুলা, এগুলারে কিন্তু আমরা ইনভেস্ট করতেছি না, যে খেলিয়ে ক্যাপ্টেন্সি দিয়ে, কিন্তু অল্প সময় দেওয়ার পরে আবার সরানোটা, এটা আমার মনে হয় যে ডিফিকাল্ট হয়ে যায়। এই কালচারটা তো আসলে আমাদের ক্রিকেটে সবসময়ই ছিল। এইটা কি হয় আসলে, আমার মনে হয় যে এটা সোশ্যাল মিডিয়ার একটা প্রেশার, এই জিনিসটা যদি কম হতো তাহলে হয়তো আমাদের প্লেয়ারদের জন্য ভালো হতো। সেই সোশ্যাল মিডিয়ার প্রেশার যে কথাটা বলে, এটা আসলে কি, মানে এটা কি ক্রিকেটাররা দেখেন সোশ্যাল মিডিয়া, বা বোর্ড কর্তারা দেখেন, সাধারণ মানুষের চাওয়াটা কি আসলে তাদের কাছ পর্যন্ত পৌঁছায়? ডেফিনেটলি যায়, অবশ্যই। বারবার যখন নেগেটিভ নিউজগুলো হয়, তখন আসলে আমিও আমার জায়গা থেকে কিন্তু যেটা হওয়া উচিত সেই কাজটা করতে পারবো না। যখন চারোদিক থেকে
নেগেটিভ ভাইবস আসে তখন আপনি পজিটিভ জিনিসগুলো নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কারণে আমার মনে হয় যে এটা একটা প্লেয়ারদের একটা আমি মনে করি যে দায় আছে। যেমন রিশাদ চমৎকার পারফরমেন্স করেছে, যদি এরকম পারফরমেন্স করে যেই সুযোগটা সাইফকে আপনি সুযোগ দিয়েছেন সে এখন পারফর্ম করছে, তাহলে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন সহজে। যখন আপনি ফেল করবেন লাইক সৌম্য সরকার এখন যদি এই 2টা ম্যাচে একটা বড় রান করে তখন কিন্তু সিলেক্টেডদের জন্য সহজ হবে যে না আমরা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে ব্যাক করেছি। সে যদি আবার এই 2 ম্যাচে ফেল করে তখন কিন্তু ব্যাকফায়ার করবেন, কারণ আপনার তামিমদেরও ড্রপ দিলাম, পারভেজকেও নিলাম না, আবার সৌম্যকে নিয়ে আসলাম ফেল করলো, তখন আপনি কোথায় যাবেন? এই জায়গাটা আমাদের এখানে সিলেকশনটা হয়ে যায় যে খারাপ করলে এর থেকে আরেকটু কে বেটার খারাপ করছে ওইটা চিন্তা করে আমরা করতে হয় আর কি। যে আপনি রিশাদের কথা বলছিলেন, রিশাদকে নিয়ে গতকাল তার স্পিন গুরু মুস্তাক কথা বলেছেন, দুজনই লেগ স্পিনার। টিভিসি খেলার দুনিয়ায় আমরা আবারও ফিরে এসেছি। রিশাদকে নিয়ে প্রতিবেদন দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমাদের সাথে রয়েছেন আশরাফুল। রিশাদের সাথেও আপনি খুব ক্লোজলি কাজ করেছেন এর মধ্যেই। আসলে রংপুর রাইডার্স আমরা গ্লোবাল টি20 খেলতে গিয়েছিলাম গায়ানাতে। তো যাওয়ার আগে ট্রেনিং করেছিলাম, ম্যাসিভ ইমপ্রুভ করেছেন আসলে মুস্তাক আহমেদ আসার পরে। তার যেহেতু আমি তার বোলিংটা খেলেছিলাম টি20 ক্রিকেটে, তখন থেকে এখন তার বলে অনেক পেস বেড়েছে, মাশাআল্লাহ ভেরিয়েশন বেড়েছে। তো খুবই ভালো লাগছে যে আসলে তার ডে বাই ডে পারফর্ম করছেন দেশের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে যে সে ভালো করছেন। আমিও বিশ্বাস করি যে সে হয়তোবা আরও ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তারপরে হয়তোবা তার টেস্ট ডেবু হবে, এবং একটা লেগ স্পিনার তো আমরা সবসময় খুঁজছিলাম। তো হাতুরা সিং এবং নান্নু ভাই এবং হাবিল বাশা সুমন ভাই, ওনাদের ধন্যবাদ দিব যে ওনারা তাকে ব্যাক করেছিলেন লেগ স্পিনার বানানোর জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো আশা করি যে এই 2টা ম্যাচও সে বিরাট একটা রোল তো তার থাকবেই। আপনি কি মনে করেন রিশাদের এখন সেই সময়টা এসেছে যখন সাদা জার্সিতে তার খেলার সময়টা এসেছে, বা টেস্ট খেলতে চান? অবশ্যই, কেন না, কারণ অনেক ইমপ্রুভমেন্ট আমি দেখেছি এবং ডে বাই ডে সে পারফর্ম করছেন। তো যখন পারফর্ম করে অবশ্যই আমরা টেস্ট ক্রিকেটে তো তাকে অপরচুনিটি দিতেই পারি। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। মোহাম্মদ আশরাফুল আছেন আমাদের সাথে এবং ডিবিসি খেলার দুনিয়ার সময় হচ্ছে ছোট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরো একবার, দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলছিলাম, রিশাদকে নিয়ে আলোচনা চলছিল। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে যাব আমরা, বিশ্বকাপ থেকে সেমি রেস থেকে তারা ছিটকে গেছে, খুবই হার্ট ব্রেকিং একটা হার আমরা কালকে রাতে দেখলাম। সেটা নিয়ে কথা বলবো, তবে যেহেতু ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছিল, মিরাজ শান্তকে নিয়ে কথা হচ্ছিল, আপনি একসময় ক্যাপ্টেন্সি করেছেন এবং আপনি আমি তো অসংখ্যবার শুনেছি, এটা আমার ধারণা আপনিও শুনেছেন আপনার ক্যারিয়ারে অসংখ্যবার, জীবনে হয়তো এখনও শোনেন, যে বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার ছিলেন আপনি। এই জিনিসটা আসলে কেমন ছিল ওই সময়টাতে যখন আপনি এত আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতেন, যেটা আমরা চাই আমাদের ছেলেরা এখন খেলুক, হয়ে ওঠে না এটা। তো সেই সময়টাতে আসলে কিভাবে কোপ আপ করেছিলেন উইথ এত বড় বড় বোলারদের এগেনস্টে নিজেকে? না, এটা ভাগ্যবান ছিলাম আমি, সত্যি কথা। আমি তো যখন শুরু করি খেলা, আমরা তখন টেস্ট স্ট্যাটাস পাইনি আর কি। আমি যখন ক্রিকেট খেলা শুরু করি একদম ছোটোবেলায়, এখন যেমন আমার ভাইয়ার ছেলে খেলছে, ও জানে যে যদি ক্রিকেটার হয় টেস্ট ওয়ানডে টি20 খেলবে। আমাদের সময় কিন্তু এই সুযোগ ছিল না, আমরা ভালোবাসা থেকে এসেছিল খেলাটা। আকরাম ভাই, বুলুল ভাই, ওনারা, নান্নু ভাই, ওনারা আমাদের রোল মডেল ছিলেন। তো আমি প্রচুর খেলা দেখতাম। আমার খালাতো ভাই, উনি আমাকে সবসময় স্বপ্ন বড় দেখতে বলতেন, যে তুমি টেন্ডুলকার, লারা ওদের সাথে কম্পিটিশন করছো এরকম। তো সেই মেন্টালিটি নিয়েই আমার চিন্তা ছিল যে আমরা তো আসলে ইউজড ছিলাম না যে 140 কিলোমিটারের বল খেলে, আমরা যখন শুরু করেছিলাম 2000 সালে টেস্ট খেলা। তো আমার মধ্যে ওই বিশ্বাস, ওই জিনিসটা ছিল যে না, আমি ভয় পাবো না। ক্রিকেটের সবচেয়ে বড় যেই জিনিসটা আমার মনে হয় যে আপনি যদি ভয় না পান তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখানোর একটা চিন্তা ভাবনা সবসময় ছিল যে না, আমি এক্সট্রা কিছু দেখাবো। তো লাকি ছিলাম যখন বাংলাদেশ টিমে ঢুকি, তার আগে আমি 5টা সেঞ্চুরি করেছিলাম, আন্ডার-17-এর 2টা, অস্ট্রেলিয়া একাডেমির সাথে, এবং আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ঢাকা মেট্রোর হয়ে 2টা। তো 5টা সেঞ্চুরি করে যখন আমি সুযোগ পেলাম বাংলাদেশ টিমে, তো আমার কাছে একদম সহজ মনে হয়েছে টেস্ট ম্যাচ যখন আমি খেলতে নামলাম শ্রীলঙ্কার সাথে। আমার 68 করে লাঞ্চে গেলাম, ওপি ভাই,
জাভেদ ভাই তারপর শান্ত ভাই বলছে আশরাফুল 100 করতে হবে, আমি হ্যাঁ 100 তো করবোই আর কি। আমার কাছে এত কনফিডেন্স ছিলাম আমি, কারণ আমি 100 করেই এসেছি, আমি জানি যে কিভাবে 100 করতে হয়। তো এখন 2025-এ এসে এটাই খারাপ লাগে, যেমন দেখেন সাইফ ও কিন্তু চমৎকার স্টার্ট পাচ্ছেন। আপনি ওয়ানডে 3টা ম্যাচ যদি দেখেন, আবুধাবিতে দুবাইতে যে খেললেন 40, 20, 27, এই ম্যাচগুলো ইজিলি সে 100 করা উচিত ছিল, কারণ তার কেরিয়ারে কিন্তু 10টা 100 আছে আপনার ফার্স্ট ক্লাসে এবং 8টা সেঞ্চুরি আছে লিস্ট এ ক্রিকেটে। তার মানে সে কিন্তু জানে কীভাবে 100 করতে হয়। তো এই সময় এসে 20, 30, 40 করে আপনি আউট হওয়াটা মানে কিন্তু নিজের জন্য ক্ষতি, টিমের জন্য ক্ষতি। এই রানগুলো যদি সে 100 করতো, যেটা ইব্রাহিম জারদান করেছেন, কেউ রান করেনি, সে 95 করেছেন, 190, তারা কিন্তু ম্যাচ উইন করেছেন। তো আমাদের এই সময় এসে আমাদের প্লেয়ারদের এই মেন্টালিটিটা হওয়া উচিত যে যেদিন আমি স্টার্ট পাবো সেটা আমি বড় করব, যেন আমার নেক্সট 2-3টা ম্যাচ আমার আর প্রশ্ন না ওঠে যে আমার একাদশে আমরা 40-30 করে খুশি হয়ে যাই। আমার কাছে যেটা মনে হয় এই মেন্টালিটি থেকে বের হয়ে আসা উচিত সবার। শ্রীলঙ্কার বিপক্ষে 12 বলে 12 রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আশরাফুল 12 বলে 12, সেটা 11 বলে 12, 10 বলে 12 হয়ে গেল, আউট হয়ে গেলেন একজন ব্যাটার। এবং লাস্ট ওভারে যদি যাই, ইকুয়েশনটা 6 বলে 9, 6 বলে 9 মেয়েদের ক্রিকেটে বেশ টাফ টাস্ক। বাংলাদেশ প্রথম 4 বলেই 4টা উইকেট হারিয়েছে। হিউজ প্যানিক মোমেন্ট। বিশ্বকাপে আমরা গিয়েছি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাবো বলে, এবং শ্রীলঙ্কাকে হারালে ইনফ্যাক্ট আমরা সেমি রেসেও থাকতাম। তো এবং এর আগে দুটো ম্যাচ আমরা আপনার সাথে অফেয়ারে কথা ছিল, আমরা ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছি, সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের জেতা উচিত ছিল। মেয়েদের ক্রিকেটের লাইমলাইট আছে, আমরা দেখছি, আমি নিজেই দেখি, আমার অফিসে সবাই দাঁড়িয়ে থাকে, মেয়েদের খেলা দেখছে, যখন চলে দেখে। এই জায়গায় এসে এরকম একটা ব্রেকডাউন, ছেলেদের ক্রিকেটে আমরা এটা অসংখ্যবার দেখেছি, মেয়েদের ক্রিকেটেও একই দৃশ্য। এটা কি কালচার আমাদের ক্রিকেটে? অ্যাকচুয়ালি খুবই চমৎকার ক্রিকেট খেলেছেন। আমি বলবো যে তাদের যে সুযোগ সুবিধা আমরা দেই তার থেকে তারা অনেক ভালো ক্রিকেট খেলেছেন। কিন্তু এটা ঠিক যে এই ম্যাচগুলো আমাদের জেতা উচিত। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, এই 3টা ম্যাচই যদি আমরা জিততাম, এখন কিন্তু আমরা ইজিলি 8 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলতাম। যদিও একটা ম্যাচ বাকি আছে ইন্ডিয়ার সাথে আমাদের। যেহেতু আমি লাস্ট ইয়ার মেয়েদের সাথে প্রিমিয়ার লিগে কাজ করেছিলাম গুলশান ইউথ ক্লাবের হয়ে, এবং আমার কাছে মনে হয়েছে যে তাদের সুযোগ সুবিধাটা আরও বাড়াতে হবে। যেহেতু দেখেন মেয়েরা কিন্তু টেস্ট স্ট্যাটাস পেয়েছেন, কিন্তু এখনও আমরা টেস্ট খেলি নাই। তো টেস্ট খেলার জন্য একটা টেস্ট নেশনের যেই কাজটা করা দরকার, তাদের অ্যাটলিস্ট 2 দিন 3 দিনের ম্যাচ খেলানোর প্রয়োজন, তারপরে তারা যে টেস্ট খেলবেন সেই জায়গাটায় আমাদের কি হয়, আমি তো খেলছি এবং এখন যেহেতু কোচিং করাচ্ছি, আমার কাছে যেটা মনে হয় সব ডিপার্টমেন্টই আমরা টুর্নামেন্ট করি, কিন্তু এখান থেকে যে ইনপুট কিছু আসবে ওই জিনিসটা কিন্তু হয় না। কেন? আপনি দেখবেন যে সবগুলো আমরা টুর্নামেন্ট করি খুব তাড়াতাড়ি করার জন্য করি। এখান থেকে যে আপনি একটা প্লেয়ার প্রিপারেশন নিবে, পারফর্ম করবে, বের হয়ে আসবে, ওই জিনিসটা নাই। একদিন পর পর খেলা থাকে, একদিন পর পর কিন্তু খেলে আপনি উইকেট ভালো পাবেন না। আপনার ফেল করলে আপনি যে প্র্যাকটিস করে আবার ফিরে আসবেন 2 দিন 3 দিন পর সময় পেলে, ওই সুযোগটা নাই। তো আমি আশা করব যে নতুন বোর্ড যারা এসেছেন, বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই, ওনারা সবাই মিলে আমাদের ক্যালেন্ডারটা একটু সুন্দর করবেন। ছেলে বলেন, মেয়ে বলেন, জুনিয়র লেভেল সব জায়গায় আমাদের খেলা হয়, যে এমন না যে খেলা হয় না, কিন্তু সবগুলো খেলাই শেষ করার জন্য খেলা হয়। এখান থেকে যে আমি পারফরমেন্স বের করে আনবো, ভালো উইকেটে খেলাবো এবং তাদের সময় দিব, একটা ফেল করলে 2 দিন সময় পাবে, প্রিপারেশন নিয়ে আবার 3 দিন পরে খেলবে, ওই সুযোগটা কিন্তু আমরা দেই না। তো এই কারণে আমার আশা থাকবে যে নতুন বোর্ড এসে সবাইকে ভালো মতন এই সময় দেবেন। মেয়েরা চমৎকার ক্রিকেট খেলেছেন। হ্যাঁ, এই সিচুয়েশনে তারা পড়েনি, যাওয়ার আগে কয়েকটা ম্যাচ খেলেছেন। ইমরান স্যার তাদের ছেলেদের সাথে, আন্ডার 15 ছেলেদের সাথে 5টা প্র্যাকটিস ম্যাচ খেলিয়েছেন এবং আমরা ইমপ্রুভমেন্ট দেখেছি। কিন্তু হ্যাঁ, এই ম্যাচগুলো যদি জিততো তাহলে ডিফারেন্ট রেজাল্ট হতো। 2003-এ আমার মনে আছে আমরা যদি পাকিস্তানের সাথে মুলতানে টেস্টটা জিততাম, তখন কিন্তু আমাদের ডিফারেন্ট সিনারিও হতো, আমরা হেরে গিয়েছিলাম লাস্ট উইকেটে। তো এইসব ক্লোজ ম্যাচ হারলে আসলে মনে রাখে না, জিতলে কিন্তু আবার আমাদের কালচার বলেন, আমাদের স্ট্রাকচার বেশি তৈরি হতো আর কি। যে প্যানিক করাটা লাস্টে গিয়ে বাংলাদেশের মেয়েরা একদম প্যানিক করে। দেখেন ইদানিং এই ফরম্যাটে কিন্তু দেখা যায়। আপনি যদি দেখেন 2024 টি20 ওয়ার্ল্ড কাপে যদি দেখেন সাউথ আফ্রিকা ইন্ডিয়ার খেলা, ক্লাসন ব্যাটিং করছেন 56 এবং 24 বলে 26 রান, 5 উইকেট হাতে, তারাও কিন্তু হেরেছেন। তো হারা উচিত ছিল না, যেহেতু জ্যোতি ব্যাটিংয়ে ছিল। ওই সময়
কি করা উচিত ছিল, ব্যাটসম্যানরা দেখেন সবাই কিন্তু বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন, যদি নন স্ট্রাইকে, এবং সবগুলো ব্যাটসম্যান বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। ওই সময় তারা আমার প্লেয়ারদের একটু খেলা দেখাও দরকার যে এই সিচুয়েশনে কী করা উচিত। একটা রান নিয়ে আমার যে স্ট্রাইকে আছেন আর নন স্ট্রাইকে আছেন সেট ব্যাটসম্যান, তাকে সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা ঠিক উল্টাটা করেছি। সিঙ্গেল নিয়ে হ্যাঁ, খেলাটা আপনি শেষ করা। যদি 12 বলে 12 আপনি যদি সিঙ্গেল নিয়ে আপনি জ্যোতিকে দিবেন যে সে ট্রাই করবেন, আমরা ঠিক তার উল্টাটা করেছি। জ্যোতি নন স্ট্রাইকে আছেন, অন্যরা ট্রাই করে আউট হয়ে গিয়েছে। জি, আপনি যেমনটা বলেছেন মেয়েরা ভালো খেলেছে, আমরা আশা করব মেয়েদের বিশ্বকাপটা ভারতের বিপক্ষে আরেকটা ম্যাচ বাকি আছে, আরেকটা তারা ম্যাচ ভালো আছে, খেলবে। সেটা- জি, আশরাফুল থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন, সময় দিয়েছেন, আবারও দেখা হবে।